বাবার নিথরদেহ পড়ে আছে সামনে। এ যেন পৃথিবীর এক নির্মম ইতিহাস। কেউ হাসে, কেউ কাঁদে। কাজী সাহেব নিলয়কে বলল, বলো বাবা কবুল। নিলয় বাবার লাশের দিকে তাকাতেই পারছে না, বুক ফেটে কান্না আসছে। কাজী সাহেব আবারও বলল, বলো বাবা কবুল। নিলয় অশ্রুসিক্ত নয়নে কবুল বলল। এর মধ্যে এলাকার চেয়ারম্যান সাহেব এসে হাজির। নিলয়ের মায়ের উদ্দেশ্যে বলল, লায়লা বেগম, তোমরা মা ছেলে কি শুরু করেছো? গতকাল সকাল 7টায় তোমার স্বামী মারা গেছে, এখনো দাফন না করে বাড়িতে লাশ ফেলে রেখেছো। তোমরা তো জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছো। তোমাদের বিরুদ্ধে এক্ষুনি আমি আইনি ব্যবস্থা নিব। লায়লা বেগম বলল, চেয়ারম্যান সাহেব, আমি তো সাধে আমার স্বামীর লাশ দাফন না করে রাখিনি। আমি আমার স্বামীর কথা রাখছি। মানে কি বলতে চান আপনি? চেয়ারম্যান সাহেব শুনুন তাহলে। আমার বিয়ের 10 বছর পরও আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজের কাছে গিয়েছিলাম, তাতেও কোনো সফলতা পাইনি। একদিন আমার স্বামী কামাল আমাকে বলল, লায়লা, আমাদের কপালে মনে হয় আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা রাখেনি। এত চেষ্টা করার পরও আল্লাহ আমাদেরকে একটা বাচ্চা দিচ্ছে না। হ্যাঁ রে, আমি মনে হয় মা ডাক শোনার আফসোস নিয়ে মারা যাব। কত ইচ্ছা করে মা ডাক শোনার জন্য, কিন্তু আল্লাহ তো আমাকে সেই সুখ থেকে বঞ্চিত করে রেখেছেন। কতজনে কত কথা শোনাচ্ছে। কেউ কেউ বলে আমি নাকি কুফা, অলক্ষী। মাঝে মাঝে তো মন চায় দুনিয়া ছেড়ে চলে যাই। লায়লার মা, মানুষের কথায় কেন তুমি মন খারাপ করবে? আমি তো আছি, তাই না? শোনো, কবিরহাট হসপিটালে নাকি একটা ডাক্তার আছে, খুব ভালো। ভাবছি শেষবারের মতো আমরা ওই ডাক্তারের কাছে যাব, দেখি সে কি বলে। তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি একটা বাচ্চার জন্য সবকিছু করতে রাজি। ঠিক আছে, তাহলে আমি কালকেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। পরদিন আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সব রিপোর্ট টেস্ট করার পর বলল, আপনার স্ত্রীর সামান্য, যার কারণে আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিতে পারবে না। এই কথা শুনে আমার কান্না চলে আসলো। আমার স্বামী আমার অবস্থা দেখে বলল, লায়লা, মন খারাপ করো না। আমি তোমার জন্য অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা এনে দেব। তুমি তাকে লালন পালন করে বড় করবে, আর সে বড় হলে তোমাকে মা ডাকবে আর আমাকে বাবা ডাকবে। আমি তো জানি আমার যেমন কষ্ট হচ্ছে আমার স্বামীরও সেম কষ্ট হচ্ছে। আমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে হয়তো সে এতদিনে বাচ্চার জন্য আর একটা বিয়ে করত, কিন্তু সে তা কখনোই করেনি। আমি চোখের পানি মুছে ডাক্তারের চেম্বার থেকে চলে আসলাম। পেছন পেছন আমার স্বামীও চলে আসে। বাসায় ঢুকে আমি আমার স্বামীকে বললাম, তুমি আর একটা বিয়ে করো। আমি আমার সুখের জন্য বলছি, তুমি না করো না। না লায়লা, আমি তোমার এই কথা রাখতে পারবো না। আমি চাই না আমার আদর ভালোবাসা দুই ভাগ হয়ে যাক। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার এই ভালোবাসা সারা জীবন তোমার প্রতি অটুট থাকবে। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আর একটা বিয়ে করো। আমি যখন আমার স্বামীকে ভালোবাসার কসম দিয়ে বললাম, তখন সে আমাকে বলল, আচ্ছা লায়লা, ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, তবে একটা শর্ত আছে। আমি আগে কিছুদিন প্রবাসে যাব, সেখান থেকে এসে আমি আর একটা বিয়ে করব। এ কথা শুনে আমার আরো খারাপ লাগলো, কারণ বিয়ের পর থেকে কোনোদিনও আমার স্বামী আমাকে ছাড়া কোথাও এক রাত কাটায়নি। আমি তাকে ছাড়া কিভাবে থাকবো? আমার মনের ভাষা বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু তুমি তো বলছো আমাকে আরো একটা বিয়ে করতে। আমি যদি আর একটা বিয়ে করি তখন তো সংসারের খরচ আরো বাড়বে, তাই না? তুমি একটু ধৈর্য ধরে থাকো। আমি 2-1 বছরের মধ্যেই দেশে ফিরে আসবো। আমার স্বামী বিদেশে যাওয়ার 15 দিন পর আমার চাচাতো ননদ কলি আমার বাড়িতে বেড়াতে আসে। আমি তাকে নাস্তা দিতে গিয়ে হঠাৎ আমার বমি আসতে লাগলো। আমি মুখ চেপে ধরে তড়িঘড়ি করে বেসিনে গিয়ে বমি করছি। আমার ননদ গিয়ে বলল, ভাবি, কি হয়েছে তোমার? বমি করছো কেন? জানি না, হঠাৎ মাথাটা ঘুরিয়ে বমি আসতে লাগলো। ভাবি, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। একটু বমি করেছি, এতটুকুর জন্য ডাক্তারের কাছে যেতে হবে না। ভাবি, বাসায় তুমি একা থাকো, তুমি অসুস্থ হয়ে গেলে দেখার মতো কেউ নেই। আমারও একটু ডাক্তার দেখাতে হবে, চলুন তো। আচ্ছা ঠিক আছে, যাবো, তুমি আগে নাস্তা করে নাও। দুজনে আবার নাস্তার টেবিলের দিকে গেলাম। যে ডাক্তারের কাছে আমি আর আমার স্বামী গিয়েছিলাম, এবারও একই ডাক্তারের কাছে যাই। আমরা ননদ ভাবে দুজন। এবার ডাক্তার আমাকে যা বলল আমি অবাক না হয়ে পারলাম না। জিজ্ঞাসা করলাম, ডাক্তার, আপনি তো বলেছিলেন আমি সন্তান জন্ম দিতে পারবো না, তাহলে এখন আমি কিভাবে প্রেগনেন্ট হলাম? নিশ্চয়ই আপনাদের রিপোর্টে ভুল ছিল। না, আমাদের রিপোর্টে ভুল থাকার কথা না, কারণ আমরা প্রত্যেকটা রিপোর্ট বারবার টেস্ট করে যখন একই ফলাফল আসে তখনই আমরা পেশেন্টের কাছে রিপোর্ট প্রেজেন্ট করি। কিন্তু আপনার ক্ষেত্রে কেন এমন হলো আমি নিজেও অবাক। আমার ননদ কলি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিল না। জিজ্ঞাসা করলো, ডাক্তার, আপনি ঠিক বলছেন তো? আমার ভাবি যে মা হচ্ছে? হ্যাঁ, আপনার ভাবি মা হতে যাচ্ছে। এখন ওনার দিকে খেয়াল রাখা দরকার। প্রেগনেন্ট হওয়া মহিলাদের মতো আমার ভেতরও ফিল হচ্ছিল। ডাক্তারের কথার সাথে আমি মিল পাচ্ছিলাম, তাই আমি মনে মনে অনেক হ্যাপি। কলি বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আমরা আসি তাহলে। আমরা দুজনই ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় যাওয়া মাত্র আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলি, শোনো, তোমাকে একটা খুশির সংবাদ শোনাবো। তুমি আবার হার্ট অ্যাটাক করো না। কি এমন খুশির সংবাদ বলো? শোনো, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা হতে যাচ্ছি। এ কথা শুনে আমার স্বামী আমাকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ডাক্তার না বলেছিল আমরা কোনোদিন সন্তানের মা বাবা হতে পারবো না? হ্যাঁ বলেছিল, সেই একই ডাক্তারই বলেছে আমি মা হতে যাচ্ছি, আর আমিও বুঝতে পেরেছি আমি যে মা হতে যাচ্ছি। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? শোনো, বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। মরুভূমিকেও সাগরে পরিণত করতে পারে। যদি সত্যি সত্যি আমি বাবা হই তাহলে আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তুমি কিন্তু আজকের পর থেকে কোনো কাজ করবে না। তোমার যাবতীয় কাজ করার জন্য একটা কাজের মেয়ে রাখবে। এখনো তো আমি ঠিক আছি, এখন কোনো কাজের মেয়ে লাগবে না। লাগলে আমি তোমাকে বলবো। কেটে গেল 22 বছর। তার মধ্যে আমার স্বামী 5 বছর দুবাইয়ের কারাগারে বন্দী ছিল।
সেদিন সে দেশে ফিরে আসে। তার শরীরে মরণব্যাধি ক্যান্সারে বাসা বাঁধে। তার চেহারা মলিন হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বিদেশে যাওয়ার কি দরকার ছিল? আমার সুখের সময় তোমাকে পেলাম না। 22টা বছর আমি স্বামী ছাড়া কাটিয়েছি। তোমার ছেলে দেখো আজকে কত বড় হয়ে গেছে, তোমার আদর স্নেহ পাইনি। আমার স্বামীর চোখের পানি ছলছল করছিল। ছেলের মাথায় হাত দিয়ে বলল, বাবারে, আমি তোর মাকে সুখে রাখতে পারিনি, তুই তোর মাকে কোনো দিন কষ্ট দিস না। আমার অনেক স্বপ্ন ছিল, আমার ছেলেকে পড়ালেখা করিয়ে মানুষের কাছে অনেক বড় বানাবো। তার জন্য আমি বিদেশ থেকে আসিনি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকে জেলে যেতে হয়েছে। তোদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলে থাকতে থাকতে আমার শরীরে ক্যান্সার হয়। এরপর দুবাইয়ের পুলিশ আমাকে কারাগার থেকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেয়। আমি যে কোনো মুহূর্তে মারা যাব। না বাবা, তুমি মরার কথা মুখে নিও না। আমি তোমাকে এতদিন পরে পেয়েছি, আর হারাতে চাই না। আমি বললাম, আল্লাহ চাইলে তো মৃতকেও জীবিত করতে পারে, তুমি এত টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। লাইলা, আমার একটা ইচ্ছা ছিল কি জানো? আমার ছেলের জন্য আমি একটা লাল টুকটুকে বউ আনবো। আমি আমার ছেলের বউয়ের রান্না খাবো। এই আশাটুকু যদি আল্লাহ পূরণ করে, আমি মরলেও আমার আত্মার শান্তি পাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আগামীকালই তোমার ছেলের জন্য বউ দেখতে যাব। সব ঘটনা খুলে বলার পর চেয়ারম্যান সাহেব বলল, তো আপনি তার লাশের সামনে বিয়ে পড়াবেন? কি করব চেয়ারম্যান সাহেব, বিয়ের আগেই তো আমার স্বামী মারা যায়। আমি আমার মৃত স্বামীর কথা রাখার জন্য তার লাশের সামনে ছেলের বিয়ে পড়ালাম। এতে আমার যদি ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন। চেয়ারম্যান সাহেব বলল, আচ্ছা আর দেরি করবেন না, এখন আপনার স্বামীর লাশ দাফনের ব্যবস্থা করুন। লায়লা বেগম তার স্বামীর লাশের পাশে গিয়ে কান্না করে বলছে, ও গো, তুমি জীবিত থাকতে আমি তোমার আশা পূরণ করতে পারিনি। তুমি মরার পরে তোমার ছেলেকে বিয়ে পড়িয়েছি। তুমি দেখো, তোমার ছেলের জন্য তোমার কথা মতো লাল টুকটুকে বউ নিয়ে এসেছি। তুমি তোমার ছেলের জন্য দোয়া করো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা কাল্পনিক হলেও মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কল্পনার জগৎকেও হার মানায়। আমরা চাই আমাদের জীবনে এমন করুণ দৃশ্য যেন না আসে। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের আরো একটা গল্প তৈরি করার উৎসাহ যোগাবেন। গল্পটা রচনা করেছেন এম ইদ্রিস, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।